হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোই আছো এবং অবশ্যই পড়াশোনার সাথে আছো। কয়েকদিন পর বা আমার ঠিক কথা মতোই আজকে আবার তোমাদের সামনে একটি নতুন এপিসোড নিয়ে হাজির হলাম। আজকের এপিসোডটা প্রথম থেকে শেষ অবধি আশা করি তোমরা খুব পুঙ্খানুপুঙ্খভাবে দেখবে, কারণ আজকের এপিসোডটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ এপিসোড বলেই আমার মনে হচ্ছে। কেননা তোমাদের আমি গত এপিসোডেই তোমাদের বলে দিয়েছিলাম যে আগামী এপিসোডটাতে আমি কাদের জন্য আসবো, মূলত ক্লাস 10-এ যারা পড়ছে, অর্থাৎ আগামী বছর যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষাতে অবতীর্ণ হতে চলেছ, তারা এখন সামনে আর কদিন পর, দ্যাট ইজ আগস্ট মাসের ফার্স্ট উইকেই তোমাদের জন্য অপেক্ষা করছে সেকেন্ড সামেটিভ টেস্ট। এই সেকেন্ড সামেটিভ এক্সামিনেশনের জন্য তোমাদের বেশ 3টে সাবজেক্ট মূলত আমি বলেছিলাম। কি কি? ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, অঙ্ক। এই 3টে সাবজেক্টের সাজেশন ভিত্তিক, ঠিক সাজেশন ভিত্তিক বলবো না, কিন্তু আমি বলবো যে বেশ কিছু অংশ যেগুলো তোমরা একদম মিস করবে না, সেই জায়গাগুলো তোমরা যাতে পড়তে পারো ঠিক ভালোভাবে, সেই বিষয়গুলো নিয়েই আমি আজকে তোমাদের সামনে আসছি। অর্থাৎ তোমরা যেটাকে অনেকটা সাজেশন বলছিলে, সেই সাজেশনের মতো করেই আমি বেশ কিছু প্রশ্ন এবং তোমাদের সিলেবাসটা মূলত কি ছিল সেটা নিয়েই আমি আলোচনা করব। তাই প্রথম থেকে শেষ অবধি তোমরা আমার এই এপিসোডটার সাথে থাকবে, আমার কথাগুলো তোমরা ভালোভাবে শুনবে, তাহলে আমার মনে হয় তোমরা যথেষ্ট পরিমাণে উপকৃত হবে বলে আমার বিশ্বাস। যাই হোক, প্রথমত আমি বলছি, আজকে আমি সেই কথা মতোই আমি শুরু করছি ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ম্যাথের সাজেস্টিভ কিছু কথাবার্তা। কি সাজেস্টিভ কথাবার্তা বলছি? প্রথমেই আমি বলছি ফিজিক্যাল সায়েন্স নিয়ে। দেখো, ফিজিক্যাল সায়েন্সের সেকেন্ড সামেটিভে তোমাদের সিলেবাসটা কি আছে সেটা একটু জেনে নাও ভালো। সেকেন্ড সামেটিভে মোটামুটি গোটা পশ্চিমবঙ্গে যে সিলেবাসটা আছে সেটা হচ্ছে তোমাদের থাকবে রাসায়নিক গণনা, তাপের ঘটনাসমূহ, চলতড়িৎ, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন এবং ধাতুবিদ্যা। এই কয়েকটা চ্যাপ্টার তোমাদের পরীক্ষা হবে এবং বুঝতেই পারছো এইটার পরে আর একটা প্রায় চ্যাপ্টার থাকছে। সেই চ্যাপ্টারটা একটা বা দুটো চ্যাপ্টার থাকছে, বাকি থাকছে দুটো চ্যাপ্টার। এই দুটো চ্যাপ্টার তোমাদের একদম ফাইনাল টেস্টে গিয়ে পরীক্ষাটা নেওয়া হবে। তাই এই কটা চ্যাপ্টার এসে তোমরা খুব ভালোভাবে নিঃসন্দেহে এতদিন অবধি পড়ে এসছো, কিন্তু আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে এই চ্যাপ্টার থেকে আমি বেশ কিছু অংশকে তোমাদের আজকে উল্লেখ করছি, সেই অংশগুলোকে একদম অবহেলা করবে না। কারণ এখন তোমরা যা পড়বে সেইটা তোমাদের আগামী মাধ্যমিকের জন্য তোমাদের খুব প্রয়োজন হয়ে পড়বে। আর এই প্রয়োজন হয়ে পড়ার জন্যই আমি তোমাদেরকে বারবার বলছি যে এই চ্যাপ্টারগুলো পড়ার সময় তুমি এই অংশগুলোকে কিন্তু তোমরা কোনোভাবেই অবহেলিত করবে না। প্রথমেই আমি আসছি যেটা রাসায়নিক গণনা। দেখো, রাসায়নিক গণনা পর্যায়ে তোমরা আগেই জেনে গেছো যে ফিজিক্যাল সায়েন্সে তোমাদের যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো মূলত 1 নাম্বার এবং 2 নাম্বারের প্রশ্ন। 3 নাম্বারের প্রশ্ন খুব রেয়ার আসবে। 3 নাম্বারের যে কোশ্চিনটা আসবে সেটা মূলত কিন্তু অঙ্কমূলক কোশ্চিন। আর 2-1টা কোশ্চিন আসতে পারে 3 নাম্বারে, সেটা হচ্ছে কোনো একটা বস্তু তৈরি টাইপের কোশ্চিনগুলো, কিন্তু সেটাও কেটে 1 এরকম করে। অর্থাৎ সেই প্রশ্নগুলোর মধ্যেও তুমি যদি হিট করো তাহলে পারে হয়তো দেখা গেল তুমি একটা পোর্শন পারছো, একটা পোর্শন পারছো না, এইরকম করে তোমাদের 3 নাম্বারের কোশ্চিন আসবে। আর অঙ্কমূলক যে কোশ্চিনগুলো আসবে সেগুলোই কেবলমাত্র পুরোপুরি 3 নাম্বার থাকবে। তো যাই হোক, আমি এবার যেটা বলছি রাসায়নিক গণনা তোমাদের, তাই আমি প্রথম থেকেই বলছি যে 1 নাম্বার এবং 2 নাম্বারের প্রশ্নগুলো তোমাদের পুঙ্খানুপুঙ্খভাবে পড়তেই হবে। আর 1 নাম্বার এবং 2 নাম্বারে সত্যি কথা বলতে কি কোনো সাজেস্টিভ কোশ্চিন দেওয়াটা খুব টাফ। এবং আমি দিয়ে দিলাম কোশ্চিন, কোনোভাবে কমন চলে আসলো তাহলে হয়তো বলবো স্যার দারুণ আপনার সাজেশনটা। আর যদি কোনোভাবে কমন না আসে তাহলে বলেই বলবে তোমার সাজেশনটা স্যার আপনি কি বিচ্ছিরি একটা সাজেশন দিলেন, আমরা একদম শেষ হয়ে গেলাম। সুতরাং আমি সেইভাবে না গিয়ে আমি যেভাবে বলছি গোটা চ্যাপ্টারটাকে তোমরা প্রথমত তোমাদের টেক্সট বই থেকে পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে নেবে। এইবার রাসায়নিক গণনা থেকে তোমরা কি বিষয়গুলো পড়বে? রাসায়নিক গণনা থেকে তোমাদের পড়ার যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে আমি সংক্ষেপে একটু বলছি। রাসায়নিক গণনা থেকে মূলত 3 নাম্বারের যে কোশ্চিন আসতে পারে, এক এক নাম্বারে শর্ট কোশ্চিন কিছু আসবে। সেই জন্য তোমাদেরকে যেটা করতে হবে, ভর ও শক্তি সম্পর্ক, সেই সূত্রটা তোমাদের করতে হবে। মোলের ডেফিনেশন পড়তে হবে। কার্বন স্কেল, হাইড্রোজেন স্কেল, অক্সিজেন স্কেলে, হ্যাঁ, আণবিক ভরের সংজ্ঞাটা কি সেটা তোমাদের পড়তে হবে। গ্রাম পারমাণবিক সংখ্যা কাকে বলে, গ্রাম পারমাণবিক সংখ্যা কাকে বলে সেইটা পড়তে হবে। আর মূলত এখান থেকে তোমাদের অঙ্ক করতে হবে। এই এই কিছু জিনিসগুলো তোমাদের যদি এই চ্যাপ্টার থেকে করো তাহলেই তোমাদের আর কিছু তেমন এখান থেকে দেখতে হবে না।
তাই আমি বিশেষ কোনো প্রশ্ন এখান থেকে বলছি না। এই প্রশ্নগুলো যেগুলো বললাম সেই প্রশ্নগুলো বা সেই রিলেটেড জিনিসগুলো এই চ্যাপ্টার থেকে পড়লেই আমার মনে হয় তোমাদের আর কিছু বিশেষ বেশি পড়তে হবে না। নেক্সট আমি যে দ্বিতীয় কোশ্চিনটা বলছি, দ্বিতীয় হচ্ছে তাপ। তোমাদের যেটা ছিল তাপের ঘটনাসমূহ, সেই তাপের ঘটনাসমূহতে এখান থেকে তোমাদের 1 নাম্বার 2 নাম্বার এবং একটা অঙ্ক আসলেও আসতে পারে। 100% কিন্তু গ্যারান্টেড নয়। তাপ থেকে অঙ্ক আসতেও পারে, নাও আসতে পারে। একদম 100% গ্যারান্টেড কিন্তু চ্যাপ্টার এটা নয় যে তাপ থেকে অঙ্ক আসবেই। তাই অঙ্ক না আসলেও এখানে কিছু কিছু জিনিস আছে যেটা অঙ্ক রিলেটেড কোশ্চিন, সেই কোশ্চিনগুলো কিন্তু আসতে পারে। আমি কয়েকটা কোশ্চিন বলে দিচ্ছি। দেখো এই টাইপের কোশ্চেনগুলো তোমরা রেডি করে রাখার চেষ্টা করবে। কোশ্চেনগুলো একটু ভালো করে মন দিয়ে শোনো। কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কর সংজ্ঞা, গ্যাস সম্পর্কিত গাণিতিক রূপসহ চার্লস সূত্রটি বিবৃত করো, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা, দ্বিধাতব পাত কি, দ্বিধাতব পাতের ব্যবহার, তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা, জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলতে কি বোঝো, রেখাচিত্র সহ সেটার ধারণা, কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা, দ্বিধাতব পাত কিভাবে কাজ করে, তরলের আপাত প্রসারণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। অঙ্কমূলক কোশ্চিন না আসে এই টাইপের, দেখো এক একটা কোশ্চিন আমি বলে দিচ্ছি যে টাইপের কোশ্চিনগুলো আসতে পারে। কোন শর্তে দুটি ভিন্ন উপাদানের ধাতব দণ্ডের দৈর্ঘ্যের পার্থক্য সকল উষ্ণতায় একই থাকবে নির্ণয় করো। এটা কিছুটা অঙ্ক রিলেটেড কোশ্চিন। তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝায়, এর মান কেলভিন স্কেলে কত হবে। দ্বিধাতব পাত, রিবেট করা ধাতব পাত উভয় উত্তপ্ত করলে বেঁকে যায় কেন। তরলের ন্যায় গ্যাসকেও কোনো পাত্রে রেখে তাপ দেওয়া হয় কিন্তু গ্যাসের ক্ষেত্রে আপাত প্রসারণ গুণাঙ্ক বিবেচনা করা হয় না কেন। লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক 36 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝায়। এই টাইপের কোশ্চিনগুলোই এখান থেকে আসার চান্স এবং এই কোশ্চিনগুলোকে তোমরা রেডি করে রাখবে। তা বাদেও এই চ্যাপ্টারে আর একটা পার্ট আছে তাপের পরিবহন। সেই তাপের পরিবহন থেকে তোমরা যে কোশ্চিনগুলো করবে, তাপ পরিবাহিতা কাকে বলে, তাপীয় রোধ বলতে কি বোঝো, ব্যাখ্যা করো কোনো ফলকের দুই পৃষ্ঠের মধ্যে দিয়ে লম্বভাবে তাপের পরিবহনের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, তাপ পরিবাহিতা এর মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, ইঞ্জেন হজের পরীক্ষার সাহায্যে প্রমাণ করো বিভিন্ন পদার্থের তাপ পরিবহন ক্ষমতা বিভিন্ন। এই কোশ্চিনগুলো তোমরা তৈরি করে রাখবে। এই কোশ্চিনগুলোই তোমাদের সাধারণত আসার চান্স আছে আমি বলছি এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ তাপের ঘটনা সমূহ থেকে। নেক্সট আমরা যেটা এসছি সেটা প্রচন্ড ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারটা 4টে ভাগে বিভক্ত এবং এই চ্যাপ্টারটা থেকে তোমাদের মাধ্যমিকে 12 নম্বরের কোশ্চিন আসবে। সুতরাং টোটাল 12 মার্কসের কোশ্চিন আসবে, কিন্তু এই পরীক্ষাতে সেকেন্ড সামেটিভে তোমাদের 14 মার্কসের কোশ্চিন আসবে এই চ্যাপ্টার থেকে। তাই এই চ্যাপ্টারটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়বে। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমি আমার এই প্রায় 33-34 বছর অভিজ্ঞতা থেকে দেখেছি ছাত্রদের কাছে এই চ্যাপ্টারটা সবচেয়ে কঠিন মনে হয়। ক্লাসের ছাত্রদের কাছে এই চ্যাপ্টারটা অনেকেই এড়িয়ে যায়, কিন্তু এই চ্যাপ্টারটাকে কোনোভাবেই এড়াবে না। যারা সায়েন্স নিয়ে আগামী দিনে পড়তে চায় এই চ্যাপ্টারটা তাদের ক্ষেত্রে ভীষণতম গুরুত্বপূর্ণ। তাই এই চ্যাপ্টারটার কথাটা বলছি, অর্থাৎ চলতরির যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা থেকে তোমরা কি কি ধরনের প্রশ্নগুলো পড়বে সেইটা আমি একটু বলে দিচ্ছি। দেখো মোটামুটি ভাবে যে প্রশ্নগুলো তোমাদের রেডি করে রাখতে হবে, যেমন ধরো একটি কোষের তড়িৎ চালক বল 1.5 ভোল্ট, এটা বলতে কি বোঝো। তড়িৎ বর্তনীতে কোনো দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য 100 ভোল্ট বলতে কি বোঝো। কোষের তড়িৎ চালক বল বিভব প্রভেদের পার্থক্য লেখো। কোন পরিবাহের মধ্যে দিয়ে, এবার এটা অঙ্কমূলক কোশ্চিন চলে আসবে এখান থেকে কিছু কিছু অঙ্ক, আমি অঙ্কগুলো বলছি না, অঙ্কগুলো তোমরা তোমাদের বই থেকে যেভাবে করেছো সেখান থেকে সেই কোশ্চিনগুলোকে তোমরা করে নেবে। যাই হোক, অঙ্ক বাদ দিয়ে আমি মূলত কোশ্চিনগুলো বলছি। তবে এই তড়িৎ থেকে কিন্তু একটা অঙ্ক তোমাদের থাকতে পারে এবং থাকাটা স্বাভাবিক, থাকবেই বলে আমার ধারণা, এবং বিশেষ করে সেকেন্ড সামেটিভ টেস্টে কিন্তু অঙ্ক থাকবেই। তাই এখান থেকে তো অঙ্কগুলোকে তোমরা ভালোভাবে করে রাখবে। ওহমের সূত্র বিবৃত করো। ওহমের সূত্র লিখে কিভাবে তা থেকে রোধের সংজ্ঞা পাওয়া যায় তা লেখো। রোধাঙ্কের সংজ্ঞা দাও। তড়িৎ কোষের আভ্যন্তরীণ রোধ কি, নষ্ট ভোল্ট কি, শর্ট সার্কিট কাকে বলে, রোধের শ্রেণী সমবায় কাকে বলে, রোধের তুলাঙ্ক রোধ বা তুল্য রোধ কি, রোধের মাত্রিক সংকেত নির্ণয় করো। অন্তরকের একটি ব্যবহার লেখো। অর্ধপরিবাহী পদার্থ কাদের বলা হয় উদাহরণ দাও। নষ্ট ভোল্টের উৎপত্তির কারণ কি, সমদৈর্ঘ্য বিশিষ্ট মোটা ও সরু দুটি তারের মধ্যে দিয়ে যদি বিদ্যুৎ যায় কোন এক্ষেত্রে কোনটির রোধ বেশি হবে, কোনটির মধ্যে দিয়ে বেশি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে।
এই ধরনের কোশ্চেনগুলো তোমাদের আসতে পারে, এবং সাথে অবশ্যই এখান থেকে একটা মানে এই রিলেটেড অঙ্ক, এবং শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় রোধের যেখানে আছে সেখান থেকে একটা অঙ্ক, এমনকি এখানটায় একটা চিত্র দিয়েও অঙ্ক তোমাদের দিতে পারে। তড়িৎ প্রবাহের তাপীয় ফলের পার্ট থেকে তোমরা যেগুলো করবে, ফিউজ তারের বৈশিষ্ট্যগুলো কি কি, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলো লেখো এবং এর গাণিতিক রূপ ব্যাখ্যা করো। বৈদ্যুতিক ফিউজের কার্যনীতি সংক্ষেপে ব্যাখ্যা করো। নাইক্রোমের তার কি, হিটারে নাইক্রোমের তারের পরিবর্তে অন্য কোনো তার ব্যবহার করা যেতে পারে কি, তার নাম ও উপাদানগুলি উল্লেখ করো। বৈদ্যুতিক হিটার কি, এর কার্যনীতি লেখো। বৈদ্যুতিক লাইনে ফিউজ তার ব্যবহার করা হয় কেন, বৈদ্যুতিক হিটারে নাইক্রোমের তার ব্যবহার করা হয় কেন, 5 অ্যাম্পিয়ার ফিউজ বলতে কি বোঝায়, এই টাইপের কোশ্চেনগুলো এখান থেকে আসতে পারে। তড়িৎ ক্ষমতার যে পার্টটা আছে সেখান থেকে তোমাদের যেগুলো করতে হবে সেটা হচ্ছে কি, কিলোওয়াট ঘন্টা কি, বিওটি এককের সংজ্ঞা দাও, বিওটি বলতে কি বোঝো, স্টার রেটিং বলতে কি বোঝো, তড়িৎ ক্ষমতা কাকে বলে, 1 ওয়াট তড়িৎ ক্ষমতা বলতে কি বোঝো, একটি বৈদ্যুতিক বাতির গায়ে লেখা আছে 220 ভোল্ট 60 ওয়াট, এটার অর্থ কি, একটা ভাস্কর ল্যাম্পের তুলনায় সিএফএল এলইডি ল্যাম্পের ব্যবহারের সুবিধাগুলি সংক্ষেপে লেখো। এই টাইপের কোশ্চেনগুলো এই পার্ট থেকে আসতে পারে, এবং এই পার্ট থেকে বাড়িতে কি ধরনের তড়িৎ ব্যবহৃত হচ্ছে এই সংক্রান্ত একটা অঙ্ক আসার সমূহ চান্স আছে। তড়িৎ চুম্বকত্ব যে পার্টটা আছে সেখান থেকে তোমরা যেটা করবে সেটা হচ্ছে কি, ফ্লেমিং এর বামহস্ত নিয়ম, এই চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত, একটি যন্ত্রের নাম লেখো যেখানে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়, বা এই টাইপের কোশ্চেনগুলো। ফ্লেমিং এর বামহস্ত নিয়মটি লিখো, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম লেখো, তড়িৎ চুম্বকের ব্যবহার লেখো, বাল্য চক্রের কার্যনীতি লিখো, বৈদ্যুতিক মোটরের শক্তি কি কি উপায়ে বাড়ানো যায়, ফ্লেমিং এর বামহস্ত নিয়মের ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো, বৈদ্যুতিক মোটরের ব্যবহারিক প্রয়োগ লেখো, চৌম্বক বলরেখা কাকে বলে, সলিনয়েড কাকে বলে, বাল্যচক্র শক্তি রূপান্তর কিভাবে ঘটে, চৌম্বক বলরেখার বৈশিষ্ট্য কি, একটি বাল্যচক্রের ঘূর্ণন কি হবে, বিভিন্ন রকম যে কোশ্চিনটা থাকে, যেমন ধরো চুম্বক মেরু উল্টে দিলে, তড়িৎ প্রবাহের দিক উল্টে দিলে, তড়িৎ প্রবাহমাত্রা বাড়ালে, চুম্বকের শক্তি বাড়ালে, এই সমস্ত কোশ্চিনগুলো আসতে পারে। বাল্যচক্রের ঘূর্ণন গতি কিভাবে বাড়ানো যায়, এবং লাস্ট যেটা আছে তড়িৎ চুম্বকীয় আবেশ, এই চ্যাপ্টার থেকেই সেখান থেকে তোমরা যে কোশ্চিনগুলো করবে সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র, তড়িৎচুম্বকের আবেশ সম্পর্কিত লেঞ্জের সূত্র, এবং ফ্লেমিং এর দক্ষিণহস্ত নিয়ম, আর এসি অপেক্ষা ডিসি অপেক্ষা এসি ব্যবহারের সুবিধা, এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু করবে। তার সাথে সাথে কি করবে, যে জেনারেটর মূলক যে কোশ্চেন আছে, 3 পিন প্লাগে ব্যবহৃত 3টি তারের অন্তরক আবরণের প্রচলিত বর্ণ সংকেত কি, আর্থিং কি, আর্থ তারের বৈশিষ্ট্য কি, গৃহস্থালী ওয়ারিং এ আর্থিং এর গুরুত্ব কি, ফিউজ তার সবসময় বর্তমানে লাইভ তারের সঙ্গে যুক্ত করা হয় কেন, এই প্রশ্নগুলো তোমরা কিন্তু রেডি রাখার চেষ্টা করবে। কেননা এই কারণেই বলছি, তোমরা এখন একটু বেশি পড়লে তোমাদের মাধ্যমিকের ক্ষেত্রে তুলনামূলক কিছুটা কম হয়ে যাবে, এবং তোমরা তারপরে তোমরা যখন তোমরা যখন কোশ্চিন ব্যাংকগুলো সলভ করবে, এখন তো তোমরা কোশ্চিন ব্যাংক বাদ দিয়ে ক্লাসিফায়ার যেগুলো কোশ্চিন ব্যাংক আছে সেগুলো তোমরা সলভ করছো মূলত, বা কেউ কেউ কোশ্চিন ব্যাংক সলভ করছো, আমাকে লিখেছো স্যার আমি তো কোশ্চিন ব্যাংক সলভ করছি। দেখো, কোশ্চিন ব্যাংক সলভ করতে গেলে যে অসুবিধাগুলো হয় সেখানে অন্যান্য চ্যাপ্টারগুলোও চলে আসে। মানে টেস্ট পেপার যে সলভ করলে, টেস্ট পেপার করলে পরে কি হচ্ছে, যে চ্যাপ্টারগুলো সেকেন্ড সামেটিভে নাই সেখান থেকেও চলে আসে, যেটা হয়তো ফার্স্ট সামেটিভ এবং থার্ড সামেটিভে আছে সেই কোশ্চিনগুলো এখানে ইনক্লুড হয়ে যাবে। আর এই কোশ্চিনগুলো ইনক্লুড হওয়ার ফলে তোমার কিন্তু অনেকটা অসুবিধাতে তুমি পড়ে যেতে পারো। সেই জন্য বলছি যে এই মুহূর্তে তোমাদের সেই ধরনের কোশ্চিন ব্যাংক না করে কেবলমাত্র কোশ্চিন ব্যাংক তোমরা যেগুলো করছো, ধরে নাও সে প্রান্তিকের করো, বা রায় মার্টিনের করো, বা ছায়াপ্রকাশের করো, বা পারুলের করো, যারই করো না কেন, আমি 3-4টা নাম বললাম, এর বাইরেও যদি কেউ কোনোটা করে থাকো তাহলে সেইখান থেকেও যেটা করছো সেটা সেকেন্ড সামেটিভের কোশ্চিন পেপারটাই কেবলমাত্র করার চেষ্টা করবে, তাহলে তোমাদের অসুবিধাটা তুলনামূলক কম হবে। নেক্সট তোমাদের চ্যাপ্টারে যেটা ছিল সেটা ছিল কি, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। এবার তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়ার মধ্যে তোমরা কি করবা, সে যে কোশ্চেনগুলো তোমরা রেডি করবে সেগুলো হচ্ছে কি, তড়িৎ বিশ্লেষণের সময় কোন ইলেকট্রোডকে ক্যাথোড বলা হয়, একটি অবিশুদ্ধ কপার দণ্ড থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বিশুদ্ধ কপার প্রস্তুতিতে অ্যানোড, ক্যাথোড ও তড়িৎ বিশ্লেষণ রূপে কি ব্যবহৃত করব, তড়িৎ আর বিভিন্ন কোনটা তড়িৎ বিশ্লেষ্য কোনটা অবিশ্লেষ্য, কোনটা একদম নয় সেইটা তোমাদের ঠিক করে রাখতে হবে। এরকম বিভিন্ন জিনিসগুলো পড়বে, যেমন চিনি জলীয় দ্রবণ, গলিত সোডিয়াম ক্লোরাইড, তরল HCl, গলিত পটাশিয়াম ক্লোরাইড, এই সমস্ত গ্রাফাইট। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে লোহার চামচের উপর নিকেলের প্রলাপ দিতে তড়িৎ বিশ্লেষক ক্যাথোড অ্যানোড রূপে কি ব্যবহার করব, এই তড়িৎ লেপনের প্রয়োজনীয়তা কি, হ্যাঁ,
তারপরে অ্যানোড মাঠ কি, এর গুরুত্ব কি, লোহার চামচের উপর সোনার প্রলেপ দিতে অ্যানোড ক্যাথোড এবং তড়িৎ বিশ্লেষণের রূপে কি ব্যবহার করব, বা এআই অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে ব্যবহৃত তড়িৎদ্বার ও তড়িৎদ্বারে সংঘটিত বিক্রিয়াটা উল্লেখ করো, বিশুদ্ধ জলে অল্প পরিমাণ সালফিউরিক অ্যাসিড যোগ করলে উৎপন্ন দ্রবণের তড়িৎ পরিবাহিতা বিশুদ্ধ জলের থেকে বেশি হয় কেন, চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না কেন, সব তড়িৎ বিশ্লেষক পদার্থ তড়িৎ পরিবাহী কিন্তু সব তড়িৎ পরিবাহী তড়িৎ বিশ্লেষণ নয়, ব্যাখ্যা করো। এই কোশ্চিনগুলো তোমাদের করে রাখতে হবে। নেক্সট যেটা তোমাদের চ্যাপ্টারে আছে সেটা হচ্ছে পরীক্ষাগার ও রসায়ন শিল্প অজৈব রসায়ন। এই কেমিস্ট্রির পার্টে কিন্তু এটা অন্যতম একটা কঠিন চ্যাপ্টার। কেননা কঠিন চ্যাপ্টার এই কারণে বলছি, এখানে প্রচুর প্রত্যেকটার সাথে একটা করে রিয়াকশন দিতে হয়। এই রিয়াকশনটা ঠিকভাবে যদি না দিতে পারে তাহলে খুব মুশকিল হয়। রিয়াকশন দেওয়ার ক্ষেত্রে তোমাদের একটা আমি ধাঁচ দেখিয়ে দিচ্ছি, যখনই তোমরা রিয়াকশন দিয়ে দেবে, যেমন ধরো সে আমি একটা খুব ছোট রিয়াকশন দিয়ে নেবে, H2 + O2, এখান থেকে তৈরি হচ্ছে H2O। এখানে যদি তোমরা ব্যালেন্স না করতে পারো তাহলে এখানে প্লাস দিয়ে এখানে এরকম দিয়ে দিবে, তাহলেও তোমরা কিন্তু নাম্বার পুরোপুরি পাবে। অর্থাৎ আমি বোঝাতে যাচ্ছি হাইড্রোজেনের সাথে অক্সিজেন বিক্রিয়া হয়ে জল তৈরি হয়। এক্ষেত্রে আমি শুধু এটাই বলতে পারিনি কতখানি হাইড্রোজেন কতখানি অক্সিজেন। হ্যাঁ, যদি এইটা পুরোপুরি দিতে পারো এরকম 2H2 তাহলে পরে এটা খুবই ভালো হয়। যদি না পারো সেক্ষেত্রে মুখস্থ যদি না থাকে, তোমার সময়ে যদি সার্কুলার না হয়, তাহলে শুধু তীর চিহ্নটা দিয়েও তোমরা কিন্তু লিখতে পারো। সেক্ষেত্রে তোমরা মোটামুটি আমার মনে হয় ফুল মার্কসই স্যারেরা দিয়ে থাকেন এবং এটাই দেওয়া বাঞ্ছনীয়। উঁচু ক্লাসের ক্ষেত্রে এটাই বেশিরভাগ হয়ে থাকে। যাই হোক, তোমাদেরও সেই রকম হবে, তাই বলছি এখান থেকে যত বেশি পারো তোমরা রিয়াকশনটা কমপ্লিট করে রাখবে। তবে তার সাথে সাথে তোমরা যেটা করবে অজৈব রসায়নের হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া শিল্প উৎপাদন, পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাসের প্রস্তুতির জন্য যে রাসায়নিক দ্রব্য, বিক্রিয়া শর্ত, রাসায়নিক সমীকরণ, লাইকার অ্যামোনিয়া কি, অ্যামোনিয়া গ্যাসকে হাইড্রোজেন ক্লোরাইডের সংস্পর্শে আনলে কি ঘটে, নেস্টাল বিকারক কি, সংকেত কি, উপযুক্ত রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে অ্যামোনিয়া একটি বিজারক পদার্থ, কি ঘটবে, ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণের মধ্যে দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলো, রাসায়নিক গ্যাস নেস্টাল বিকারকের গুরুত্ব লেখো, উত্তপ্ত লেড অক্সাইডের উপর অ্যামোনিয়া গ্যাস প্রবাহিত করা হলে কি ঘটে, সমীকরণ সহ লেখো, কপার সালফেটের জলীয় দ্রবণের হাইড্রোজেন সালফাইড চালনা করলে কি হবে, হাইড্রোজেন সালফাইডের বিজারণ ধর্মের একটি উদাহরণ দাও, ক্রিবস যন্ত্রে প্রস্তুত করা যায় এমন দুটি গ্যাসের নাম বলো, H2SO4 দ্বারা অম্লীকৃত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S পাঠালে কি হলো। এই বিভিন্ন রকম এখানে বিক্রিয়াগুলো দেওয়া আছে, সব বিক্রিয়া এই মুহূর্তে বললে এই এপিসোডটাই অনেক বড় হয়ে যাবে, যেটা তোমাদের ক্ষেত্রে অনেক অসুবিধাজনক হয়ে যাবে। সেই জন্য আমি সেই কোশ্চেনগুলো অ্যাভয়েড করলাম, কিছু কোশ্চেন লিখে দিলাম, যেমন নাইট্রোলিম কি, এটি কিভাবে তৈরি করা হয়, নাইট্রোলিমের ব্যবহার লেখো, তারপরে সক্রিয় নাইট্রোজেন কি, তরল নাইট্রোজেনের ব্যবহার লেখো, অসওয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির জন্য কি কি প্রয়োজন, ধূমায়মান নাইট্রিক অ্যাসিড কি, সালফার থেকে শুরু করে স্পর্শ পদ্ধতিতে সালফিক অ্যাসিড প্রস্তুতি, এই টাইপের কোশ্চেনগুলো তোমরা করবে। এবং নেক্সট তোমাদের যেটা আছে সেটা হচ্ছে লাস্ট তোমাদের এইবারে আছে ধাতুবিদ্যা। ধাতুবিদ্যাতে তোমরা মূলত যে কোশ্চেনগুলো করবে সেটা হচ্ছে জিঙ্ক, আয়রন, অ্যালুমিনিয়াম, কপার, প্রত্যেকটার একটা দুটি করে আকরিকের নাম তোমরা মুখস্থ রাখার চেষ্টা করবে। জারণ বিজারণ বিক্রিয়ার সাহায্যে ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে এই কোশ্চেনগুলো দেবে, অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়াটা ইলেকট্রনিক তত্ত্বের সাহায্যে করবে। আর যেগুলো করবে সেগুলো হচ্ছে স্টেনলেস স্টিল বা কলঙ্কহীন ইস্পাতের কি কি উপাদান, অর্থাৎ কোন ধাতুটা কোন উপাদান দিয়ে তৈরি, জার্মান শিল্পের ব্যবহার কি, অ্যামালগাম কাকে বলে, বক্সাইড থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের বিক্রিয়াগুলি লেখো, থার্মিট পিস্টন কি, থার্মিট পদ্ধতির নীতি লেখো, গ্যালভানাইজেশন কি, নিষ্ক্রিয় লোহা কি, এই টাইপের কোশ্চেনগুলো এখান থেকে আসতে পারে। এই টাইপের কোশ্চেনগুলোকে তোমরা আশা করি করে রাখবে, তোমরা বুঝতে পারছো। আর তোমাদের যদি তা সত্ত্বেও কোনো রকম কোনো অসুবিধা হয়ে থাকে তোমরা কমেন্টসে জানাতে পারো, আমি সেক্ষেত্রে উত্তর দেওয়ার যথেষ্ট চেষ্টা করব নিজের থেকেই। যে দ্বিতীয় ক্ষেত্রে আমি আলোচনা করছি, কারণ এপিসোডটা এমনিতেই অনেক বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আমি একটু সংক্ষেপে আলোচনা করছি। দ্বিতীয় ক্ষেত্রে বলছি লাইফ সায়েন্স। এবার লাইফ সায়েন্সে তোমাদের বিশেষ করে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোকে আগে একটু বলে নিই, তাহলে তোমাদের সুবিধা হবে। সেই চ্যাপ্টারগুলো হচ্ছে তোমাদের পড়তে হবে সেকেন্ড সামেটিভের জন্য জনন, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, বৃদ্ধি ও বিকাশ, সেখানে তারপরে বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ, অভিব্যক্তি, অভিযোজন। এইবার তোমাদের বুঝতেই পারছো যে জীবন বিজ্ঞানেও তোমাদের 1 নাম্বার এবং 2 নাম্বারের উপর গুরুত্বটা খুব বেশি হয়। 5 নাম্বারে যে কোশ্চেনগুলো আসে সেই 5 নাম্বারের কোশ্চেনগুলো সাধারণত দেখা যাচ্ছে 2+3, 1+2+2 এরকম করেই 5 নাম্বারের আসে। তবে 3 নাম্বারে বেশি কোনো কোশ্চেন আসে না। মূলত 3 নাম্বারের কোশ্চেন তোমাদের আসার সবচেয়ে বেশি চান্স আছে অভিব্যক্তি থেকে এবং বংশগতি এবং কয়েকটি জিনগত রোগ থেকে তোমাদের আসার চান্স আছে। এইবার আমি যে কোশ্চেনগুলো বলছি সেই কোশ্চেনগুলোর দিকে একটু নজর তোমরা দিতেই পারো।
যেমন ধরে নাও জনন, জননে তোমরা এগুলোকে ভুল মানে একদম ছেড়ে দিবে না। অপুংজনী বলতে কি বোঝো, মাইক্রোপ্রোপাগেশন কাকে বলে, মাইক্রোপ্রোপাগেশনের গুরুত্ব, স্টক ও সৃজন কি, জীবের যৌনক্রমে মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব, অঙ্গজ জননের দুটি অসুবিধা, যৌন জননের অসুবিধা, গ্রাফটিং কয় প্রকার কি কি, ক্যালাস কি, উদ্ভিদের জননের রেণুর ভূমিকা কি, টিস্যু কালচার কাকে বলে, যৌনক্রম কাকে বলে, যৌন জননের গুরুত্ব কি, অঙ্গজ জননের গুরুত্ব কি। এই টাইপের কোশ্চেনগুলো তোমরা একটু ভালো করে গুরুত্ব দিয়ে পড়বে। এই কোশ্চেনগুলোকে কোনো সময় তোমরা অ্যাভয়েড করবে না। কোন কোন বাহক প্রদত্ত উদ্ভিদগুলোকে পরাগ সংযোগ সম্পন্ন করে, এই টাইপের একটা কোশ্চেন আসবে। 1 নাম্বার কমপক্ষে থাকবেই। যেমন ধরো ধান, পাতাজি, শিমুল, আম, এদের কার ক্ষেত্রে বাহকটা কি থাকে সেটা পড়তে হবে। ইতর পরাগযোগের অসুবিধা কি, স্বপরাগযোগের অসুবিধা কি, দ্বিনিষেক কাকে বলে, ইমাস্কুলেশন কাকে বলে, ইতর পরাগযোগে স্বপরাগযোগ অপেক্ষা উন্নত কেন, দুটি কারণ লেখো, পরাগ মিলন কাকে বলে, বায়ু পরাগী বা অ্যানিমোফিলাস ফুল কাকে বলে, ইতর পরাগযোগের সুবিধাগুলি লেখো, স্বপরাগযোগের সুবিধাগুলি লেখো। এই প্রশ্ন মূলত তোমাদের এই জনন থেকে পড়তে হবে। এবার বৃদ্ধি ও বিকাশ থেকে যে জিনিসগুলো আছে, যে বৃদ্ধি ও বিকাশ থেকে তোমাদের যেটা পড়তে হবে সেটা একটু বলছি। কোষের বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক কি, কোষীয় বিভেদন কি, জীবদের বৃদ্ধির বিভেদন দশার দুটি বৈশিষ্ট্য লেখো, মানুষের শৈশব বয়ঃসন্ধি দশায় হরমোন সংক্রান্ত দুটি পরিবর্তন উল্লেখ করো। এখানে 5টা দশারই বিশেষ করে এই শৈশব আর কৈশোরে বেশি, এই বয়ঃসন্ধিতেই বেশি হয়, সেই জন্য এই দুটোকে আমি স্পেশালি বলছি। কোষ বিভাজন বৃদ্ধির মধ্যে সম্পর্ক, বৃদ্ধির 3টি দশার নাম ও মাইটোসিসের সঙ্গে তাদের সম্পর্ক, জীবের বৃদ্ধির পর্যায়গুলি সম্পর্কে লেখো, বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য কি। এইটা বৃদ্ধি বিকাশ থেকে তোমাদের করতে হবে। নেক্সট আমি বলছি বংশগতি এবং কয়েকটি জিনগত রোগ। এই বংশগতি ও জিনগত রোগ নিয়ে তোমাদের যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে এখান থেকে একটা 3 নম্বরে অর্থাৎ একটু বড় কোশ্চিন আসতে পারে, তবুও ছোট কোশ্চিন। আমি মূলত যে কোশ্চিনগুলো বলছি এগুলো কিন্তু একটু টপিকস ওয়াইজ বলছি, সেই জন্য এই টপিকসগুলোকে যদি পড়ো তাহলে তোমাদের 1 নম্বর 2 নম্বর হয়ে যাবে। মেন্ডেল ও তার বংশগতি সংক্রান্ত পরীক্ষার জন্য মটর গাছ নির্বাচন করেছিলেন কেন, মেন্ডেলের পৃথকীয় ভবনের সূত্রটি, মেন্ডেলের দুটো সূত্রই বর্ণনা করো। মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ কিভাবে নির্ধারিত হয়, একটা ক্রসের সাহায্যে দেখাও। বংশগতি বলতে কি বোঝো, প্রকরণ কি, অর্থাৎ সম্পূর্ণ সংজ্ঞাগুলোকে তোমরা পড়বা, যেন অসম্পূর্ণ প্রকটতা, হেটারোজাইগাস, হোমোজাইগাস, অ্যালিল, টেস্ট ক্রস, এই সমস্ত সংজ্ঞাগুলো, এক সংকর জনন, দ্বিসংকর জনন সংজ্ঞাগুলোকে পড়ে রাখবে। সংকরায়ন, মিউটেশন বা পরিব্যক্তি কি, মিউলেটে কি, প্রকটতা সূত্র কাকে বলে, দ্বিসংকর জনন কাকে বলে, মেন্ডেলকে বংশগতি বিদ্যার জনক বলা হয় কেন, এই 1-2 নম্বরের কোশ্চেনগুলো পড়বে। আর তোমরা চেকার বোর্ডের সাহায্যে কি করবে, বিশুদ্ধ কালো বিশুদ্ধ সাদা গিনিপিগের এক সংকর জননের পরীক্ষা, এবং এক্ষেত্রে দ্বিসংকর জননটাও তোমরা চেকার বোর্ডটা করে রাখার চেষ্টা করবে। আর তোমাদের কয়েকটি সাধারণত জিনগত রোগ যেখানে আছে, সেই জিনগত রোগ থেকে যে বিষয়গুলোকে তোমরা একদম ফেলে দিবে না, করবেই। বংশগত রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সিলের ভূমিকা প্রচন্ডতম ইম্পর্টেন্ট। এটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলের সময় কি পরামর্শ দেওয়া হয়, একজন বর্ণান্ধ রোগের বাহক মহিলা একজন বর্ণান্ধ পুরুষকে বিবাহ করলো, তাদের একটি কন্যা সন্তান হলো, এই কন্যা সন্তানটি বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতটা তা বিশ্লেষণ করো। এই ধরনের কোশ্চেনগুলোকে তোমরা রেডি করে রাখবে। জেনেটিক কাউন্সিলিং কি, থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীকে বারবার রক্তদান করলে কি কি সমস্যা হতে পারে, হিমোফিলিয়ার লক্ষণ কি, প্রোটানোপিয়া কি, আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া কি, ক্রিসকস উত্তরাধিকার কি, ডিউটারোপিয়া কি, বিটা থ্যালাসেমিয়া কাকে বলে, আলফা থ্যালাসেমিয়া কাকে বলে, থ্যালাসেমিয়া মেজর মাইনর কাকে বলা হয়, ক্রিসমাস ডিজিজ কি, এই সমস্ত কোশ্চেনগুলোকে করে রাখার চেষ্টা করবা। থ্যালাসেমিয়া রোগের উপর প্রচন্ড গুরুত্ব দেবে। যদিও কিছু কিছু কোশ্চেন হয়তো তোমাদের মনে হতেই পারে এরকম যে মাধ্যমিকে চলে এসছে আমরা করবো কি, তা সত্ত্বেও তোমাদের বলছি যে এই কোশ্চেনগুলো তোমাদের করতে হবে, কারণ তোমাদের এখনো টেস্টটা তোমরা কিন্তু শেষ করনি। টেস্টের আগে তোমাদের করার জন্য তোমাদের এই প্রশ্নগুলোকে খুব ভালোভাবে নিজেদেরকে প্রস্তুত করে রাখতে হবে। এইটা আর লাস্ট তোমাদের যেটা আছে অভিব্যক্তি অভিযোজন, সেখান থেকে তোমরা এরকম করতেই পারো। যোগ্যতমের উদ্বর্তন বলতে কি বোঝো, ল্যামার্কের মতবাদের অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কি, কোয়াসারবেট কি, লুপ্তপ্রায় অঙ্গের উপস্থিতি তাৎপর্য ব্যাপ্ত করো, ল্যামার্কের ব্যবহার অব্যবহার সূত্র বলো। অর্থাৎ ল্যামার্কের সূত্র এবং ডারউইনের সূত্র তোমাদের গোটাগুটি করতে হবে, সেখান থেকে তোমাদের কেটে কেটে কোশ্চেন আসবে। গোটা ল্যামার্কের সূত্র গোটা ডারউইনের সূত্র একবারে আসবে না, কেটে কেটে আসবে, সেভাবে কেটে কেটে করতে হবে। হট ডাইলুট স্যুপ কি, জৈব অভিব্যক্তি জৈব বিবর্তন বলতে কি বোঝো, জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার উরের পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়কগুলি এবং উৎপন্ন একটি জৈব যৌগের নাম লেখো। মানে এই টাইপের ভেতর থেকে কোশ্চেন আসবে, গোটাটা তোমাদের করে রাখতে হবে। সমস্ত সমবৃত্তি অঙ্গ কাকে বলে, ডারউইন মতবাদের ত্রুটি উল্লেখ করো। আর্কিওপ্টেরিক্সকে হৃদযোজক বলা হয় কেন, ভেনাস হৃৎপিণ্ড কি, উদাহরণ দাও। সমবৃত্তি অঙ্গ কি ধরনের বিবর্তনকে সমর্থন করে, উদাহরণ দাও।
মিলার উডের পরীক্ষা থেকে কি কি জানা যায়, প্রোটোসেল কিভাবে উৎপন্ন হয়েছিল, কুমড়ো বা ঝুমকোলতার আকর্ষ, মটরের আকর্ষ কি ধরনের অঙ্গ, কেন বলা হয়, জীবদের একাধিক নিষ্ক্রিয় অঙ্গ থাকার কারণ কি, বাদুড়ের প্যারালাইজম, মানুষের হাত, এই দুটি অঙ্গে বিবর্তনের ক্ষেত্রে তুমি কি, তোমার মতবাদ কি। অর্থাৎ এমন কিছু এক একটা দুটা কোশ্চিন থাকবে যে এই ক্ষেত্রে তুমি কি মনে করো। ব্যাপারটা তুমি বই থেকে যা পড়েছো সেটাই লিখবে, কিন্তু তোমাকে এই ধরনের তোমার মুখ থেকে এটা শুনতে চাইবে। প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব, ঘোড়ার বিবর্তনবাদ এবং নতুন প্রজাতির জীব সৃষ্টিতে যোগ্যতমের উদ্বর্তন, বংশগত প্রকরণগুলি প্রাকৃতিক নির্বাচন ধারা কিভাবে নির্বাচিত হয়েছিল, জিরাফের লম্বা গলা সম্পর্কে কি ধারণা, এই ব্যাপারগুলো এই তোমাদের মোটামুটি আছে। এই জিনিসগুলো তোমরা করে থাকবে। এগুলো এগুলোই জীবন বিজ্ঞান থেকে মোটামুটি এগুলো যদি তুমি করে থাকো তাহলে পারে তোমাদের ক্ষেত্রে অনেকটা অনেকটা সুবিধা হবে বলে আমি বিশ্বাস রাখি। নেক্সট আমাদের অঙ্ক আছে। অঙ্কের আমি সিলেবাসটা শুধু বলছি। এবার অঙ্ক সম্পর্কে আমি 2 মিনিটের মধ্যে তোমাদের আমি একটু বলে দেবো, কারণ অঙ্ক নিয়ে ডিটেলস করতে গেলে এই এপিসোডটা এতটাই বড় হয়ে যাবে, তোমরাই হয়তো ধৈর্যচ্যুতি ঘটে যাবে তোমাদের। তাই আমি অঙ্কটা নিয়ে সংক্ষেপে একটু বলছি। অঙ্কে তোমাদের আছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সম্পাদ্যের ক্ষেত্রে আছে ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন, গোলক, ভেদ, অংশীদারি কারবার, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, লম্ববৃত্তাকার শঙ্কু এবং সদৃশ্যতা। অঙ্কের ক্ষেত্রে সংক্ষেপে আমি যেটা বলছি সেটা হচ্ছে বই থেকেই অঙ্ক 99% আসে। তোমরা বইয়ের উদাহরণ এবং বইয়ের অঙ্কগুলোকে বারবার বারবার যদি ফলো করো তাহলে পরে তোমাদের অন্য আর কিচ্ছু করতে হবে না, কোনো বই করতে হবে না। তোমার যে টেক্সট বই যেটা দেওয়া আছে সেখান থেকেই কোশ্চেন সেট আপ হয়ে থাকে প্রত্যেকবার। তাই বলছি বইয়ের উদাহরণ, তবে ওই শুধু অনুশীলনের অঙ্ক না, তোমরা উদাহরণের অঙ্কগুলোকেও করবে, কারণ উদাহরণ থেকেও কিন্তু প্রায় 30% অঙ্ক সেট আপ হয়ে থাকে। তাই উদাহরণের অঙ্ক এবং অনুশীলনের অঙ্ক টোটাল অঙ্কগুলোই করবে। এইটুকুনি আমার বলার ছিল অঙ্কের ক্ষেত্রে, এইটুকুন সংক্ষেপে বললাম। ডিটেলসে পরবর্তীতে আমি বলার চেষ্টা করব যাতে তোমাদের অনেকটা সুবিধা হয়। যাই হোক, আমার মনে হয় তোমাদের এই এপিসোডটা অনেক কাজের এপিসোড হলো এবং তোমরা এটা বুঝতে পারছো তোমাদের কোন কোন অংশ বাদ দেওয়া একদমই চলবে না। সেই অংশগুলোকে তোমরা আগামী দিনে খুব ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে পড়বে বলে আমি বিশ্বাস রাখি এবং তোমাদের আরো সুন্দর রেজাল্ট হোক এই আশা করছি। তোমাদের যদি আরো কোনো বিষয়ে যদি জানার থাকে তোমরা আমাকে কমেন্টসে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অন্যকে তুমি শেয়ারও করতে পারো বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিলে পারে তাড়াতাড়ি তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছাবে। এইটুকুন আশা রেখে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।